নমস্কার, আমার নাম পুরুধাউন এবং আজকে এই ভিডিওতে আমরা ঠান্ডার বিষ কথা বলব। কিডনি বিফলতা রোগীদের খুব ঠান্ডা লাগে। আজ আমিও একটা মোটা জ্যাকেট পরেছি কারণ ঠান্ডা সত্যি খুব বেশি। কিন্তু যদি আমরা কিডনি বিফলতা রোগীদের কথা বলি তবে তারা ঠান্ডা সহন করতে পারে না। তারা কেন ঠান্ডা সহ করতে পারে না, তাদের কেন এত ঝামেলা হচ্ছে, আমরা কি করতে পারি তা সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। কিডনি ফেইলার রোগীদের সম্পর্কে কথা বলব। তাহলে চলুন শুরু করা যাক। কেন কিডনি বিফলতার রোগীদের ঠান্ডা লাগছে? কিডনি বিফলতা রোগীদের ঠান্ডা লাগে কারণ আমাদের শরীরে দুই ধরনের সার্কুলেশন থাকে। একটি হল কেন্দ্রীয় সঞ্চার, অর্থাৎ আমাদের শরীরের রক্ত আমাদের প্রধান গুরুত্বপূর্ণ অঙ্গগুলিতে চলে যায়, যা আমাদের হৃদয়, ফুসফুস, পেট, অন্তঃক্রমশ মাঝখানে অবস্থিত। দ্বিতীয় প্রকারের সঞ্চালন হল পেরিফেরাল সঞ্চালন, অর্থাৎ আমাদের হাত, আমাদের আঙ্গুল, আমাদের কান, আমাদের পা এবং পা দুটি। সমস্ত এই সঞ্চালনকে পেরিফেরাল সঞ্চালন বলা হয়। কিডনি বিফলতা রোগীদের ক্ষেত্রে যদি রোগীর শরীরে রক্তের অভাব হয়, মানে আপনার শরীরে 7 গ্রাম রক্ত আছে, এখন আপনার শরীরে 7 গ্রাম রক্ত সঞ্চালন করতে হবে। তাই শরীরের সমস্ত অংশে অক্সিজেন এবং খাবার সরবরাহ করতে হবে। তাহলে শরীরের জন্য কোনটি গুরুত্বপূর্ণ, আপনার হাত ও পা নাকি গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ? ভাইটাল অর্গান। এটাই কেন আমাদের ভাইটাল সার্কুলেশনটি ঠিক রাখতে শরীরের পেরিফেরাল সঞ্চালন হ্রাস করে। এই কারণে আমাদের শরীরের হাত ও পায়ে গরম রক্ত কম পৌঁছে। এ কারণে আমরা দেখতে পাই যে রোগী খুব ঠান্ডা বোধ করছে, হাত পা খুব ঠান্ডা হয়ে গেছে। এই প্রথম আমরা দেখতে পাই। দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখি তা হল কিডনি বিফলতার রোগীদের মধ্যেও ভিটামিন ডি এর ঘাটতি দেখা যায়। এখন যদি আপনার শরীরে ভিটামিন ডি কম থাকে বা কিডনি কোনো কারণে ভিটামিন ডি সক্রিয় করতে অক্ষম হয়, তবে ভিটামিন ডি ঠিকমতো কাজ করতে পারে না। ভিটামিন ডি ঘাটতির কারণে আমরা আরও একটি সমস্যা দেখতে পাই যে রোগীর ঠান্ডা সহনশীলতা কমে যায়। যে কোনো কিডনি বিকল রোগীর ঠান্ডা বেশি দেখার এই দুটি বড় কারণ। এখন আসলে দেখব যে চিকিৎসা করতে পারি এবং কি পদ্ধতি অনুসরণ করতে উচিত। তাই প্রথমেই আমরা যে কিছু আমাদের হাতে আছে সেটি চিকিৎসা করতে পারি। আমাদের হাতে থাকা হিমোগ্লোবিনের মাত্রা চিকিৎসা করতে হবে। কারণ হিমোগ্লোবিন চিকিৎসা করার অনেক উপায় আছে। যদি আপনার হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তবে আপনাকে তা পূর্ণ করতে হবে, এবং সেইটাও শুধু বিটরুট আর ডালিম দিয়ে কাজ হবে না। কিডনি বিফলতা রোগীদের যদি রক্তে অভাব হয় তবে স্বাভাবিক মানুষের মতো বিটরুট এবং ডালিম খেলে আপনার হিমোগ্লোবিন খুব বেশি বাড়বে না। এই ধরনের ক্ষেত্রে আমাদের শরীরের সবকিছু পূর্ণ করতে হবে। একটা উদাহরণ দিই। ধরা যাক আপনি বাসায় চা বানাবেন। চা বানাতে কি কি লাগবে? চিন্তা করো। দুধ, পানি, চা পাতা, গ্যাসের চুলা আর তুমি। ডানদিকে এবং একটি পাত্র প্রয়োজন। অনেক কিছুর প্রয়োজন হয়। যদি একটি জিনিসও না থাকে তাহলে চা বানাতে পারবেন কি না ভাবুন। না, তুমি পারবে না। একইভাবে যখন শরীরে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে তখন অনেক কিছু প্রয়োজন। এটি প্রোটিন, আয়রন, ফলিক অ্যাসিড, বিবার এর জন্য সবকিছু প্রয়োগ করতে হবে। যদি একটি জিনিসও না থাকে তাহলে আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না। তাই কথাগুলো বললাম। প্রোটিন, আয়রন। এতে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর নাম এরিথ্রোপটিন। এরিথ্রোপটিন মানে রক্ত, প্রোটিন মানে তৈরি করা। এরিথ্রোপটিন হল হরমোন যা আমাদের কিডনি থেকে উদ্ভূত হয়। এর সাহায্যে আমাদের শরীরের সব জিনিস একসঙ্গে হিমোগ্লোবিন তৈরি করা যায়। এখন মনে করুন আপনার কিডনি কষ্ট হচ্ছে, আপনার কিডনির ক্ষতি হচ্ছে। কিডনি ক্ষর কারণে শরীরে এরিথ্রোপটিন কমে যায় এবং যার ফলে আপনার শরীরে সব কিছু থাকে, কিন্তু একত্রিত হয়ে সাহায্য করে রক্ত গঠন হয় না। তাহলে সমস্যা কোথায়? হিমোগ্লোবিন কম থাকে। তাই হিমোগ্লোবিন যথাযথ পূর্ণ করতে হবে যাতে ঠান্ডা কম লাগে এবং সেই জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে। শুধু ডাক্তারই বলতে পারেন আপনার শরীরে কি কমি আছে, তাই এর জন্য ডাক্তারের কাছে যাওয়া উচিত। দ্বিতীয়ত, ভিটামিন ডি। আমরা সূর্যের আলো থেকে যে ভিটামিন ডি গ্রহণ করি, খাবার থেকে যেমন করে না কেন তেমনি এটি শরীর দ্বারা সরাসরি ব্যবহার করা যায় না। এটি সক্রিয় করতে আবার কিডনি প্রয়োজন, কারণ কিডনির মাধ্যমেই সেই নিষ্ক্রিয় ভিটামিন ডিকে সক্রিয় রূপে রূপান্তর করা যায়। এরপর আমাদের মাংসপেশি এবং হাড় এটি ব্যবহার করতে পারবে। তাই ভিটামিন ডি সক্রিয় করতে হলে যা আমাদের কিডনি করতে পারে না, এখন আমরা এটি কিভাবে অ্যাক্টিভ করব?
তাই উপায় হলো, সাধারণত যদি কারো কিডনি খারাপ না হয় তবে আমরা তাকে ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন ডি দিয়ে থাকি, ঠিক আছে, যাকে আমরা ক্যালসিফেরল বলি। কিন্তু আপনার কিডনি যদি খারাপ হয় এবং আমরা সেটি দেই, তাহলে আপনি কোন উপকার পাবেন না। এর জন্য দ্বিতীয় ফর্মটি হল ক্যালসিট্রিল, যা ভিটামিন ডি এর সক্রিয় রূপ। আমরা সাধারণত সপ্তাহে একবার সেই নিষ্ক্রিয় রূপ নিতাম। এটি প্রতিদিন নিতে হবে। তাই যদি আমরা প্রতিদিন সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডি গ্রহণ করি, তবে আমাদের দেহে উষ্ণতা ভালোভাবে বিকশিত হয়, যার কারণে আমরা যে ঠান্ডার প্রতি অসহিষ্ণু হচ্ছি, তাতে আমরা আরও অসহিষ্ণু হয়ে যাচ্ছি। তাই আমরা এই দুটি কাজ সম্পন্ন করে ঠান্ডা থেকে বাঁচতে পারি। কিন্তু যদি আপনি কিডনি বিফলতার রোগী হন তবে এই দুটি কাজ করলেও আপনি ঠান্ডা অনুভব করবেন, কারণ সবকিছু একই নয়। এবং যত আপনার শরীর ঠান্ডা হবে এবং পেশি সংকুচিত হবে, ততই আপনার ক্রিটিনিন বাড়বে। তাহলে শীতকালে সবচেয়ে বড় সমস্যা কি? ক্রিটিনিন বৃদ্ধি। কি বলছেন রোগীরা? ডাক্তার সাহেব, আমার ক্রিটিনিন বেড়ে গেছে। সুতরাং সেখানে আপনাকে চিন্তা করতে হবে না। আপনার ক্রিটিনিন মাত্রা যদি শীতের শীর্ষকালে 0.5 থেকে 1 পয়েন্ট বেড়ে যায়, তবে আপনাকে চিন্তা করতে হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে ইউরি পরীক্ষা করতে হবে। যদি গত মাসে আপনার ইউরির মাত্রা 90 ছিল এবং এই মাসে এটি 80 হচ্ছে, কিন্তু আগে আপনার ক্রিটিনিন 5 ছিল এবং এখন এটি 6 হচ্ছে, তাহলে আমরা কি দেখলাম? সেই ইউরির মাত্রা কমেছে কিন্তু ক্রিটিনিন বাড়ছে। তাই যদি আপনার ইউরি একই রকম থাকে এবং কেবল ক্রিটিনিন বাড়ছে, তবে এর পিছনের কারণ হল আপনি ঠান্ডা অনুভব করছেন। কারণ যত বেশি আপনি ঠান্ডা অনুভব করবেন, তত বেশি আপনার মাংসপেশি কাঁপবে, যত বেশি কাঁপবে তত বেশি ক্রিটিনিন উৎপাদন হবে। তাই এখানে কিডনি ক্ষতিগ্রস্ত হয় না। মন দিয়ে শুনেছেন? কিডনি এখানে ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু ঠান্ডার কারণে এবং পেশির সক্রিয়তা বেড়ে যাও সম্ভবত শরীরে ক্রিটিনিন উৎপাদন বেড়ে গেছে। সুতরাং আপনাকে এখানে চিন্তা করতে হবে না। এবং আমরা কিভাবে খুঁজে বের করলাম? ইউরির মাত্রা দেখে। যদি ইউরি স্থিতিশীল থাকে এবং কমতে থাকে তবে সব ঠিক আছে। যদি ক্রিটিনিনের সঙ্গে ইউরিও বাড়ছে তবে অন্য কোনো সমস্যাও হতে পারে, তাই এই বিষয়ে আপনাকে সাবধান থাকতে হবে। এখন ঠান্ডা সুস্থ থাকতে সবার মতো আপনাকেও যত্ন নিতে হবে। কিন্তু আমরা আমাদের পোশাকের দিকে খুব বেশি লক্ষ্য দেই না। তো যে সমস্ত রোগী আমার কাছে আসে, আমি তাদের প্যাডেড জ্যাকেট পরার পরামর্শ দিই। প্যাডেড জ্যাকেট কেমন? আপনার স্ক্রিনে দেখাচ্ছি। এর সামনের কাপড়টি এক ধরনের উইন্ড চিলারের। এর ভেতরে বাতাস ঢুকতে পারে না। আর এর ভেতরে কি হয়? আমরা দেখতে পাই যে এর ভিতরে থাকা উপাদানগুলি রেক্রন দিয়ে ভরা। এটি খুবই হালকা ওজনের। এখন এর উপকারিতা কি? কারণ এতে বাতাস আটকা থাকে, বাতাস পালাতে পারছে না। সুতরাং এটি একটি অন্তরক মতো কাজ করে। প্রথমত এটি খুব লাইটওয়েট, কারণ এটি ভার হয়, তাই আপনার কাঁধ এবং পিঠে খুব বেশি লোড নেই। দ্বিতীয়ত, ভেতরে আটকে থাকা তাপের কারণে আপনার শরীর তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং তাপ আপনার সঙ্গে থাকে। তাই আপনি একটি ভালো টুপি, ভালো জ্যাকেট এবং ভালো হাত পাখা পরেন, তবুও ঠান্ডা লাগছে। তাই বাজারে যে হিটিং প্যাড 200-300 টাকায় পাওয়া যায়, সেগুলো ভালো করে গরম করে পকেটে রেখে দিন বাংলায়। এটা করলে কি ফায়দা হবে? আপনার শরীর যে তাপ তৈরি করতে পারছে না, তাপমাত্রা বাড়ানোর জন্য আমরা হিটিং প্যাড ব্যবহার করব এবং এর মাধ্যমে ঠান্ডা ব্যবস্থাপনায় অনেক সাহায্য পাবেন। তো আমি আশা করি আপনি এই ভিডিও থেকে ঠান্ডায় কিভাবে আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন তা অনেক কিছু বুঝতে পেরেছেন। এটা কেন ঠান্ডা লাগছে তা জানতে পেরেছেন। এবং যদি কিডনির ক্রিটিনিন বেড়ে যায়, তখন তা নিয়ে চিন্তা করার কোন দরকার নেই। তবে আপনার মনে যদি কোন প্রশ্ন থাকে বা কিছু জানতে চান, তবে আমি সর্বদা উপলব্ধ। আমাদের সমস্ত ডাক্তার পাওয়া যায়। আপনি তাদের সাথে কথা বলতে পারেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন। এখন আমি আপনাদের সাথে বিদায় নিতে চাই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বিদায়। নমস্কার।